দরজা খুলতে এগিয়ে গেলাম। বাবা এসেছে বোধহয়। লুকিং গ্লাস দিয়ে অপরিচিত ব্যক্তিকে দেখে আমি আর দরজা খুললাম না। টি শার্ট আর প্লাজো পরা অবস্থায় কোনো অপরিচিত ব্যক্তির সামনে যাওয়া সম্ভব না। অজ্ঞতাই মাকে বললাম দরজা খুলতে। আমি আমার রুমে ঢুকে দরজা চাপিয়ে দিলাম। 1 মিনিটের মাথায় আম্মুর ডাক। ইলি, এদিকে আয় তো। আমি যথেষ্ট বিরক্তি হলাম। বললাম এখন আসতে পারবো না। তারপরও যখন মা আবার ডাকলো তখন একরাশ বিরক্তি নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালাম। যাওয়ার সময় শালটা গায়ে জড়িয়ে নিলাম। তোর নামে নাকি একটা পার্সেল এসেছে, তুই ছাড়া নাকি অন্য কারোর হাতে দেবে না। দেখ তো কি বলে। আমি যথেষ্ট অবাক হলাম। আমার নামে কে কি পার্সেল করবে? কুরিয়ার সার্ভিসের ছোকরাটা এবার বলল, আপনি কি ইলিয়ানা রহমান? আমি বললাম, জি আমি ইলিয়ানা রহমান। আপনার একটা পার্সেল ছিল, কাইন্ডলি এখানে একটা সই করে দিন। কথা না বাড়িয়ে সইটা করে দিলাম। পার্সেলটা নিয়ে দরজা বন্ধ করে দিলাম। রুমের দিকে পা বাড়ালাম। আম্মু আর ছোট বোনও পিছন পিছন আসলো। তারাও যথেষ্ট অবাক। রুমে এসে পার্সেলের প্যাকেটটা খুললাম। খুলে মোটামুটি ভালো ধরনের চমক খেলাম। খুব সুন্দর একটা সাদা নীল জামদানি শাড়ি। দেখেই বোঝা যাচ্ছে শাড়িটা দামি। এত দামি শাড়ি কে পাঠালো? কি উপলক্ষেই বা পাঠালো? আম্মু আমার হাত থেকে শাড়িটা নিয়ে ভাঁজ খুলে দেখতে লাগলো। আমি দ্রুত পার্সেলের উপর থাকা কাগজটায় প্রেরকের নামের জায়গাটায় চোখ বুলালাম। অদ্ভুত ব্যাপার, প্রেরকের নাম, ঠিকানা বা ফোন নাম্বার কিছুই দেয়া নেই। এটা কোন ধরনের ফাইজদামি? মায়ের দিকে তাকাতেই দেখি মা শাড়ির ভাঁজ থেকে একটা কাগজ বের করলো। আমি মায়ের হাত থেকে কাগজটা নিয়ে দেখলাম সেটাতে কিছু লেখা আছে। হাতের লেখাটাও প্রচন্ড সুন্দর। আগ্রহ নিয়ে পড়তে শুরু করলাম। সম্বোধন ছাড়াই চিঠি শুরু করলাম। কিছু মনে করো না যেন। আমি জানি তোমার জামদানি শাড়ি খুবই পছন্দের, তাই এই ছোট্ট উপহারটা গ্রহণ করো। ইতি, শুভাকাঙ্ক্ষী। চিরকুট পরে আগা মাথা কিছুই বুঝলাম না। আম্মু কেমন সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি সত্যিই জানি না এটা কে পাঠিয়েছে। সত্যি করে বলিনি, তোর কাহিনীটা কি? 2 মাস পর তোর বিয়ে, আর এর মধ্যে এসব কি শুরু হয়েছে? তোর এই বিয়েতে আপত্তি থাকলে 3 বছর আগেই বলতি। 3 বছর ধরে বিয়ে ঠিকঠাক, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে তোর বিয়ের কথা। এই শেষ বেলায় এসে বাপের মান সম্মান কি খোয়াবি? আম্মু বিশ্বাস করো, আমি সত্যি কিছু জানি না। তারপরও আমি জানার চেষ্টা করছি। প্লিজ তুমি শান্ত হও। বাবাকে আগেই কিছু বলার দরকার নেই। আম্মুকে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিলাম। চিন্তা করতে লাগলাম কে পাঠাতে পারে। রবি পাঠিয়েছে কি? না, রবি এসব শাড়িটাই কিনতে পারে নাকি। আর কিনলেও এত নাটক করে দেওয়ার মানুষ সে না। সরাসরি বাসায় এসেই দিতে পারত। যেহেতু 2 মাস পর বিয়ে, তাছাড়া 3 বছর ধরে চেনা জানা, প্রায়ই তো বাসায় আসে, বাসাতেই তো দিতে পারত। রবি না। তারপরও ওকে জিজ্ঞেস করা দরকার। ডিরেক্টলি তো জিজ্ঞেস করা যাবে না। যে সন্দেহপ্রবণ ছেলে উল্টা আমাকেই বকাবকি শুরু করবে। 7-5 ভেবে রবিকে ফোন দিলাম। ঘুরিয়ে পেঁচিয়ে শাড়ি প্রসঙ্গ আনলাম। প্রকৌশলে জিজ্ঞেসও করলাম অনেক কিছু। যা বুঝলাম তা হলো শাড়ির ব্যাপারটা সে নাই। ফোন রেখে দিলাম। আম্মু সন্ধ্যার নাস্তা হিসেবে পিঠা খাওয়ার জন্য ডাক দিল। পিঠা খেতে গেলাম। যথারীতি রাতের খাবারও খেয়ে ঘুমাতেও গেলাম। শাড়ির ব্যাপারটা কিছু সময়ের জন্য মাথা থেকে বেরিয়ে গেল। 3 দিন পর আবারও একটা পার্সেল আসলো। এবারও আগের বরাবরের মতো। পার্সেলের উপর কোনো ঠিকানা নেই। আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টি দিল। আমি কুরিয়ারের ছেলেটাকে বললাম,
আমি এটা নিব না, আপনি ফেরত নিয়ে যান। ছেলেটা বলল। সরি ম্যাম, এটা আপনাকে নিতে হবে, অন্যথায় আপনার দরজার সামনে রেখেই আমাকে চলে যেতে হবে। প্রচন্ড বিরক্তি নিয়ে পার্সেলটা নিয়ে রুমে ঢুকলাম। যথারীতি আম্মু আসলো। এবারের পার্সেলের বক্সটা বড় ধরনের, কিন্তু সাইজ অনুযায়ী ভারী না। বক্সটা খোলা শুরু করলাম, খুলে তো অবাক, অনেকগুলো অর্কিড ফুল ভেতরে, সাথে কালো গোলাপ। দুইটাই আমার ভীষণ পছন্দের ফুল, অথচ আমাদের দেশে এই দুটো ফুল খুব একটা পাওয়া যায় না, বিশেষত কালো গোলাপ তো অসম্ভব। আম্মু বেশ অবাক। এবার আমাকে আবার বকাবকি শুরু করলো। কাহিনী কি বলবি আমাকে? ঝেড়ে কাশ বলতেছি। আজকে তোর বাবাকে সব বলবো আমি। ডেলি ডেলি কি মস্করা শুরু করেছো? আজব তো। আম্মু আমি নিজেই বুঝতেছি না কিছু, তার উপর তুমিও যদি এমন শুরু করো, আমি কই যাব তাহলে? এই ফুলের আবর্জনা আমি আমার বাসায় রাখতে দেব না। এক্ষুনি এগুলো ডাস্টবিনে যাবে। আর ধুর আম্মু, আমার সবচেয়ে প্রিয় ফুল, সাজিয়ে রাখি না প্লিজ, কোনো ক্ষতি তো হচ্ছে না। তোর যা খুশি কর, আজকে তোর বাবা আসুক, তারপর দেখতেছি আমি। বলতে বলতে আম্মু গট গট করে চলে গেল। এবারের গিফটের সাথেও ছোট্ট একটা চিরকুট আবিষ্কার করলাম, সেখানে লেখা। আরো অনেক সারপ্রাইজ আছে প্রিয়, অপেক্ষা করুন। ইতি শুভাকাঙ্ক্ষী। আমার এবার রীতিমতো অস্বস্তি লাগা শুরু করলো। এলাকার বখাটে ফাউল ছেলেগুলো নয় তো, হুদাই আমার পিছনে ওদের টাকা নষ্ট করা তো না। এ কেমন রহস্য? এভাবে ডেইলি ডেইলি পার্সেল আসলে সেটা রবির কানে যেতেও সময় লাগবে না। আরও ও যে টাইপের ছেলে আমাকে প্রশ্ন করে করে পাগল করে ফেলবে। উফ, আজব ঝামেলায় ফাঁসলাম তো। চিন্তা করতে করতে ফেসবুকে ঢুকলাম, বেস্ট ফ্রেন্ড জেনি কে নক করলাম। নক করে কাহিনী বললাম। জেনি বলল, মেবি তোকে আগে যারা পছন্দ করতো তাদের কেউ হবে। আমি বললাম সেটা হওয়ার কথা না, কারণ রবির সাথে আমার বিয়ের কথা তো সবাই জানে। সুতরাং গত 3 বছর ধরে তেমন কোনো ছেলে আমার সাথে কথাই বলেনি। আর স্কুল লাইফে যারা পছন্দ করতো তারা তো আমার কথা ভুলেই গেছে। জেনি বলল, অপেক্ষা কর, দেখতে থাক কি হয়, আমাকে আপডেট জানাস। আমি বললাম ওকে। তারপর 4 দিন কোনো পার্সেল আসেনি, ভাবলাম বাঁচা গেল তবে। কিন্তু আমার আশায় জল ঢেলে পরদিনই আবার পার্সেল হাজির। ছোট্ট এবারের পার্সেলের সাইজটা, ভাবলাম এবার একটা হ্যাস্ত ন্যাস্ত করেই ছাড়বো। কুরিয়ার ছোকরাটাকে শক্ত করে ধরলাম। আজকে ওকে বলতেই হবে। অনেক জোরাজুরির পরও ছেলেটা জানালো সে কিছুই জানে না। তড়িঘড়ি করে পার্সেলটা দিয়ে কোনো রকমে পালিয়ে গেল। আজকেও সইও নিল না। এই ছেলেটাকে আমার গোড়া থেকে সন্দেহ হচ্ছে। এর চেহারা, কথাবার্তা কোনোটাই ডেলিভারি বয়দের মতো না। কুরিয়ারের অফিসে গিয়ে একটু খোঁজ খবর নিতে হবে। আম্মু আজ বাসায় নেই, সুতরাং ধীরে সুস্থে পার্সেল খোলা যাবে। আগে গোসলটা সেরে আসি। গোসলের পর খেয়ে টিভি দেখলাম। কেমনে কেমনে যেন পার্সেলটার কথা ভুলে গেলাম। সন্ধ্যায় মনে পড়তেই দৌড়ে রুমে গেলাম। খাটের এক কোণে পড়েছিল। বক্সটা খুলেও বড়সড় চমক খেলাম। ছোট্ট পার্সেল বক্সটা খুলে দেখি একটা ব্লু ডায়মন্ড রিং, এবং ডায়মন্ডের সাইজ মোটামুটি ভালো আকারের। এরকম প্রমাণ সাইজের হিরে বসানো একটা আংটির দাম ধারণা করলে লাখ 2 টাকার কথা। হালকা নীল রঙের হীরক পাথরটা থেকে যেন নীল রোশনি বের হচ্ছে। আমি ধপ করে বসে পড়লাম বিছানায়। এটা যদি আম্মু দেখে তাহলে মেরেই ফেলবে আমাকে। এত দামি দামি জিনিস কে শুধু শুধু আমাকে দিচ্ছে? রবি তো দিচ্ছে না, আর শুভ্র দেওয়ার তো প্রশ্নই ওঠে না।
কারণ শুভ্র বা রবি কারোরই এখন এত দামি উপহার দেওয়ার সামর্থ্য হয়নি। আমি এমন উপহার আশাও করি না। জেনিকে কল দিয়ে দ্রুত ঘটনা বললাম। হীরার আংটিটা আমার পার্সোনাল লকারে তুলে রাখলাম। শুভ্রর জন্য নব থিয়েটার এর ক্যাফের ভেতর অপেক্ষা করছি। আমরা বেশিরভাগ সময় এইখানটাতেই দেখা করি। জায়গাটা সেফ জোন আমাদের জন্য। শুভ্র পরিচয় দেয়া যাক। শুভ্র আমার প্রেমিক, সোজা বাংলায় যাকে বলে। আমি ঘর বাঁধার স্বপ্ন দেখি, সে হলো শুভ্র। রবির সাথে বাসা থেকে 3 বছর আগে বিয়ে ঠিক হলেও 1 বছরের মাথায় আমি শুভ্রর প্রেমে পড়ি। 1 বছরে রবির আর আমার আচরণগত এবং মতামতগত অমিলের কারণেই হয়তো আমি শুভ্রর সাথে জড়িয়ে যাই। শুভ্র পুরো আমার ধাঁচের, দুজনেই একরকম। তাই আমার শখ আর ইচ্ছেগুলোকে সে সবসময় ফার্স্ট প্রায়োরিটি দেয়। এই দিক থেকে রবি 10-0। আমার অনিচ্ছা ইচ্ছা চেয়ে তার কাছে যেটা ভালো মনে হবে সেটাই শ্রেয়। রবির সাথে পুরো ব্যাপারটাই শুভ্র জানে। বিয়ের নিশ্চিত জেনেও ছেলেটা সম্পর্কটাকে সামনের দিকে টেনে নিয়েছে। এই যে 2 মাস পর বিয়ে আমার আর রবির, তবুও শুভ্রের ধারণা বিয়েটা আমার শুভ্রের সাথেই হবে। শুধুমাত্র এক বুক বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সামনেরটা না হয় সামনেই দেখা যাবে। সিঁড়িতে চোখ পড়তেই দেখি শুভ্র আসছে। আজকেও একটা সাদা শার্ট পরেছে। আমার ধারণা ছিল সাদা রং শ্যামলা মানুষদের মানায় না। শুভ্রকে দেখে আজ আমার সেই ভুল ভাঙল। শুভ্রকে দেখে মনে হচ্ছে কোনো দেবদূত হাসি হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছে। আমি মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম আর স্রষ্টার কাছে প্রার্থনা করলাম, এই ছেলেটাকে আমার করে দাও আল্লাহ, প্লিজ আমার করে দাও। শুভ্র এসেই পাশের চেয়ারটায় বসলো বরাবরের মতো। আজও এসেই বলল, মিষ্টি মেয়েটা, এত মিষ্টি কেন তুমি? ভালোবাসি। আমি ছোট্ট করে একটা হাসি দিলাম। গত কয়েকদিনের ঘটনাগুলো শুভ্রকে ফোনে ছোট করে বলেছিলাম, এখন ডিটেলসে বলার জন্যই দেখা করা। শুভ্র ব্যাপারটা কিছু বুঝতে পারছো? এই পার্সেলের যন্ত্রণায় তো পাগল হয়ে যাব। এর উপর গতকাল যা দিয়েছে, আম্মু যদি জানে কিয়ামত করে ফেলবে বাসায়। আহা ইলি, তোমার তো পুরোই রাজকপাল। বিয়ের আগে দিয়েই অচেনা ছেলেরা তোমায় গিফট পাঠায়। আহ, কেন যে আজ মেয়ে হলাম না। ফাজলামি করবে না তো প্লিজ। দাঁত কালারে বন্ধ করো। তুমি ব্যাপারটার সিরিয়াসনেস বুঝতে পারছো না আজও? আচ্ছা বাবাই, সরি, ভুল হয়ে গেছে, আর হবে না। বল এবার। এই পার্সেল যন্ত্রণা থেকে মুক্তি চাচ্ছি, বুদ্ধি দাও। তোমার মাথায় না এত এত বুদ্ধি, এখন আমাকে উদ্ধার করো। আমার মনে হয় আমাদের আরেকটু দেখা উচিত ইলি। আরো কিছুদিন দেখি আমরা, কি বল? তোমার যা ভালো মনে হয়। এরপর আমরা টুকটাক গল্প করে খেয়ে যে যার বাসায় গেলাম। বাসায় ফিরে দেখলাম আম্মু বাসায় নেই। কল দিলাম, আম্মু জানালো নানুর বাসায় গিয়েছে, ফিরতে রাত হবে। ভাবলাম ল্যাপটপে মুভি দেখে ফেলি একটা। এক বাটি আচার নিয়ে বসেছি, আচার খাচ্ছি আর ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি মুভিটা দেখছি। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজার কাছে গেলাম। গিয়ে লুকিং গ্লাসে তাকিয়ে দেখি কেউ নেই। তাহলে নিচে কেউ আসছে? ব্যালকনি দিয়ে তাকিয়ে দেখলাম কেউ নেই। আবার দরজার কাছে গিয়ে দরজা খুললাম, খুলেই দেখি একটা বক্স। এবার ডেলিভারি ছেলেটা বক্স দিয়েই পালিয়েছে। বক্স নিয়ে ভিতরে ঢুকবো এমন সময় দেখি আম্মুও চলে আসছে। বক্স দেখেই আম্মু রেগে গেল। আমি বললাম, তোমার না রাতে আসার কথা, এখন আসছো যে? আম্মুর কথার জবাব পেয়ে গেলাম যখন দেখলাম আম্মুর পিছনে রবি। রবি এসেই বলল,
এটা কিসের বক্স? তোমাকে না বলেছি অনলাইনে কেনাকাটা করার দরকার নেই? অপরিচিত ডেলিভারি বয়রা বাসায় আসবে, এই ব্যাপারটা আমার মোটেও পছন্দ না। তুমি সেটা জানো না? আমি কিছু বলার আগেই আম্মু বলল, আরে ইলিনা, আমি অর্ডার দিয়েছিলাম সেটাই দিয়ে গেছে। যাক, আম্মু ব্যাপারটা ঘুরিয়ে দিল। বক্স নিয়ে ঘরে ঢুকলাম। এত হালকা বক্স, মনে হচ্ছে কিছুই না। আম্মু রবিকে চা দেওয়ার ফাঁকে আমি বক্সটা খুলে ফেলি। খুলে দেখি এক কোণে একটা কাগজ ছাড়া আর কিছুই নেই। কাগজটা হাতে নেওয়ার সাথে সাথে আম্মু রুমে আসলো। দুজনে মিলে ভেতরের লেখাটা পড়তে শুরু করলাম। প্রিয়, জানি ভালো আছো। আজ আর কোনো উপহার পাঠিয়ে চমকালাম না, খালি বাক্সটা দিয়ে চমকে দিলাম। তোমাকে একটা কথা বলি, ভালো করে শোনো। 2 মাস পরে তোমার রবির সাথে বিয়ে। এই বিয়েটা তুমি করবে না, তুমি নিজে এই বিয়েটা ভেঙে দেবে। যদি নিজে না ভাঙো তাহলে আমাকে কিছু করতে হবে। ইতি শুভাকাঙ্ক্ষী। এবার আর আম্মু আমাকে বকলো না। আম্মু যথেষ্ট ভয় পেল, সাথে সাথে আমিও। এ কেমন ধরনের আবদার? তবে কি শুভ বিয়েটা ভাঙার জন্য এই প্ল্যান করলো? 2 দিয়ে 4 তো মিলছে না। শুভ্রকে শক্ত করে ধরতে হবে। তার আগে দ্রুত কুরিয়ার অফিসে যেতে হবে। আম্মুকে বলে আমি বাসা থেকে তখনই বের হলাম। রিক্সা নিয়ে কুরিয়ার অফিসে গিয়ে আমার বাসার এরিয়ায় ডেলিভারি বয়দের খোঁজ নিলাম। ওই এলাকায় 2 জন পার্সেল সাপ্লাই দিয়ে থাকে। 2 জনকে ডাকা হলো। অবাক হয়ে দেখলাম এরা 2 জনের কেউই আমাকে পার্সেল দেয়নি। বাসায় ফিরলাম, যা বুঝলাম তা হলো আমার সন্দেহই ঠিক। উনি কোনো ডেলিভারি বয়ই না। তাহলে কি গিফটসগুলো উনি দিচ্ছে, নাকি তা কিভাবে হয়? আমি তো ওনাকে কোনোদিন দেখিনি। নাকি কেউ হাতে হাতে পাঠাচ্ছে ওনার মাধ্যমে? উফ, এই রহস্যর সমাধান কি? কে এই শুভাকাঙ্ক্ষী? বিয়েটা ভেঙে দিতে বলছে বা কেন? বাসায় ফিরে দেখি আব্বু বাসায় এসেছে আর রবি চলে গিয়েছে। আম্মু আব্বুকে পুরো ঘটনা প্রথম থেকে বলল। যেহেতু হীরার আংটিটার কথা আম্মু নিজেই জানে না, তাই সেটা আব্বুও জানলো না। আব্বু ঘটনা শুনে চিন্তিত হয়ে গেল, বলল, বিয়ের আগে দিয়ে এরকম উড়ো চিঠি আসে, কিন্তু এরকম দামি শাড়ি, ফুল এগুলো তো কেউ সাত করে পাঠায় না। ব্যাপারটা অদ্ভুত বটে। আমি রুমে চলে আসলাম। মাথাটা ধরে আছে। আজকের কাহিনী শুভ্রকে বলতে হবে। আজ আর সম্ভব না, কাল বরং বলবো। পেইন কিলার খেয়ে ঘুমিয়ে পড়লাম সন্ধ্যাবেলাতেই। পরদিন শুভকে বলতেই শুভ বলল, বাহ, দারুণ তো। তোমাদের বিয়েটা ভাঙতে আল্লাহ মেবি ফেরেশতা পাঠিয়েছে। ওহ, থ্যাঙ্কস আল্লাহ। বলেই হাসতে শুরু করলো। এই ছেলেটাও না শুভ্রকে বিদায় দিয়ে বাসায় ফেরার পথে হঠাৎ এক পিচ্চি টোকাই পিছন থেকে ওড়না টান দিল। পিছে ফিরতেই আমার হাতে একটা নীল চিরকুট দিয়ে দৌড়ে পালালো। চিরকুট খুলে দেখলাম সেই পুরনো হাতের লেখা। চিরকুটের লেখা পড়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। এ তো রীতিমতো হুমকি দেওয়ার চিরকুট। ভয়ে ফুটপাতে বসে পড়লাম। চিরকুটে লেখা, মিস ইলিয়ানা, বিয়ে ভাঙার ব্যাপারটা নিশ্চয়ই ভুলে যাননি। যাতে ভুলে না যান সেজন্যই একটু মনে করিয়ে দিলাম। আপনি নিজেই যদি কিছু না করেন তাহলে আমাকে কিছু করতে হবে। আর আমি যেটা করব সেটা নিশ্চয়ই খুব একটা আনন্দদায়ক হবে না। আপনার কোনো ক্ষতি করব না আমি। তবুও আপনার আশেপাশের মানুষগুলোও তো আপনার আপনজন, তাই নয় কি? ভালো থাকবেন, ইতি শুভাকাঙ্ক্ষী। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। কেমন যেন লাগছে। এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না। বাসার পথ আর সামান্য একটু, তবুও রিক্সা নিলাম। বাসায় গিয়ে আম্মুকে চিরকুটটা দেখালাম। আম্মু রীতিমতো ভয়ে কাঁপছে। আম্মু বারবার আমাকে একই প্রশ্ন করছে। বল না মা ইলি, তোর আগে কোনো সম্পর্ক ছিল? থাকলে সেই ছেলের নাম ঠিকানা বল। আমি বললাম, না মা, কতবার বলবো, আগে কোনো রিলেশন ছিল না। ইনফ্যাক্ট যারা পছন্দ করে আমাকে বা করতো
তারা নিতান্তই গোবেচারা ধরনের। তাহলে তোর বিয়ে কেন ভাঙতে চাচ্ছে এটা আমাকে বোঝা। তোর বিয়ে ভেঙে নিশ্চয়ই এই গিফট পাঠানো ছেলে তোকে বিয়ে করতে চাইবে। এটা কি বললাম আম্মু? এই বিয়ে ভাঙলে যে বিয়ের প্রস্তাব পাঠাবে তাকেই আম্মু এই বিয়ে ভাঙার প্ল্যান ভাববে? তাহলে যদি কোনোভাবে শুভ্র প্রস্তাব আনে আম্মু তো ওকেই দোষী ভাববে। আমি বললাম পরে কি আসবে না আসবে সেগুলো পরেই দেখা যাবে, আপাতত 1 কাপ চা দাও, আদা দিয়ে মাথা ঘুরাচ্ছে। পরদিন থেকে টানা 7 দিনের 7টা গিফট এলো, তবে কোনো চিরকুট এলো না। নেল পলিশের সেট, রবি পাথরের জুয়েলারি, 1 সেট বই, কানের দুল, বাহিরের কিছু কসমেটিক্স গিফটস হিসেবে আসলো। অধিকাংশই মেলি জিনিস। কোনো ছেলের পক্ষে এত সুন্দর সুন্দর জিনিস পছন্দ করে কেনা খুবই কঠিন। যে ছেলে এগুলো পছন্দ করে কিনেছে নিঃসন্দেহে সে প্রচণ্ড রুচিশীল, অথবা সে তার কোনো ফ্যাশন সচেতন বান্ধবীকে নিয়ে কিনেছেন। আর দেখে যতদূর বুঝলাম এগুলো দেশের বাইরের প্রোডাক্ট। শুভ্রকে এ ব্যাপারে কিছু বলতেই ইচ্ছে করে না, বললেই শুরু করে ওর ফাউল পেঁচাল। আমার এলি বাবুটারে কে যে এত ভালোবাসে রে। আমি রাগ করি ওর এই কথাগুলো শুনলে, আবার ওর পাগলামির জন্য রাগ ধরেও রাখতে পারি না। ছেলেটা এত সরল আর ভালো। ঘুম থেকে উঠতেই জেনির ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে জেনির কণ্ঠস্বর। কি রে বোন, খোঁজ খবর নাও না ইদানিং। আর তোমার পার্সেল প্রেমিকের কি খবর? তুই মজা নিস না, সকাল সকাল ফোন দিছিস কেন সেটা বল। বাসায় আয় না দোস্ত প্লিজ, একা বোর হচ্ছি। আমার বাসায় নাই, কাজিন আসছে, কাজিনে নিয়ে বাইরে গেছে। এখনই আসা লাগবে? বিকালে আসি। আয় না না, বিকালে না, তখন তো আম্মু কাজিন সবাই চলে আসবে। হ্যাঁ আসুক, কি প্রবলেম? আন্টির সাথেও দেখা হলো। না না, তুই আসলে এখন আয়, না হলে আসা লাগবে না। হ্যাঁ, বলেই ফোনটা খট করে রেখে দিল। এমন ব্যবহারের আগা মাথা বুঝলাম না। ফ্রেশ হয়ে জেনির বাসার উদ্দেশ্যে বের হলাম। ওর বাসায় পৌঁছে আম্মুকে ফোন করে জানালাম অনেকদিন পর দেখা হয়, খুব মজা করলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম। দুজনে রান্নাঘরে ঢুকে ইউটিউব দেখে দেখে রান্না বান্নার চেষ্টা করলাম। চিকেন ফ্রাই বানাতে গিয়ে হাত পোড়ালাম, তবুও মজা তো হলো। কোনো একটা পানির ট্যাপ থেকে তীর করে পানি পড়ছে, খুবই বিরক্তিকর আওয়াজ। জেনি ওর বফের সাথে কথা বলছে, তাই আমি এই পানির ট্যাপটা বন্ধ করার জন্য উঠলাম। জেনির দক্ষিণ দিকে রুমের ওয়াশরুম থেকে পানির আওয়াজটা আসছে। আমি সেখানে গেলাম এবং পানির কল বন্ধ করলাম। রুম থেকে বের হওয়ার সময় আমার চোখে পড়ল রুমের স্টাডি টেবিলে একটা দাগটানা খাতায় কিছু জিনিসের লিস্ট করা বোধ হয়। খাতাটা হাতে নিতেই দেখলাম এই হাতের লেখা আমার পরিচিত। আরে এটা তো আমার কাছে আসা চিরকুটের হাতের লেখার মতো। লেখার মতো কি বলছি, দুটো লেখা একজনেরই, সেটা কানার ভাই অন্ত বলে দিতে পারবে। কিন্তু এইটা জেনির ভাষায় কেন? আর আমি তো জেনির হাতের লেখা চিনি, এটা তো ওর হাতের লেখা না। নাকি ব্যাপারটা কাকতালীয়? হয়তো একই রকম হাতের লেখা দুজন মানুষের। হয়তো এটা আন্টির হাতের লেখা। জেনির ডাকে চিন্তার জগৎ থেকে বের হলাম, খাতাটা টেবিলে রেখে বেরিয়ে এলাম। আরো 4 দিন কেটে গেল, কোনো গিফট বা চিরকুট আসেনি। একটু রিল্যাক্স মুডেই ছিলাম। ফেসবুকে সময় কাটাচ্ছিলাম। মেসেঞ্জারের উপরে চোখ পড়লো, দেখলাম একটি নতুন বার্তা এসেছে। ক্লিক করতেই দেখলাম ফেসবুক ইউজার থেকে মেসেজ এসেছে, অর্থাৎ মেসেজ পাঠিয়েছে আমাকে ব্লক মারা হয়েছে। মেসেজ দেখে আমার মাথায় হাত। আপনাকে অনেক সময় দিয়েছি,
তবু আপনি সময়টা কাজে লাগাননি। এবার যা করার আমি করব, পারলে আমাকে আটকে দেখান। আপনি কোনো দিনও রোবলের হবেন না, শুভাকাঙ্ক্ষী। কি করতে চাচ্ছেন এই শুভাকাঙ্ক্ষী? কার ক্ষতি করবে, রবির নাকি শুভ্রর? কিন্তু আমার আর শুভ্রর সম্পর্কের কথা তো কেউ জানে না। তবে কি রবির ক্ষতি করবে? করলেও সেটা কি হতে পারে? আম্মু রুমে এসে জানালো রবির আম্মু বাসায় আসবে কাল। আমি অবাক হলাম, সাধারণত আন্টি আমাদের বাসায় আসেন না। হঠাৎ এমন কি হলো যে আন্টি বাসায় আসবে? পরদিন আন্টি বাসায় এলেন। আমি দরজা খুলেছিলাম, আন্টিকে সালাম দিলাম। দেখলাম আন্টির মুখটা কেমন যেন শুকিয়ে আছে। কোনো কারণে তিনি নিশ্চয়ই দুশ্চিন্তাগ্রস্ত, তা ওনার মুখ দেখলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমি বললাম, আন্টি আপনার শরীর ঠিক আছে? এমন লাগছে কেন আপনাকে? আমি ঠিক আছি ইলিয়ানা। শোনো মা, তোমার সাথে আমার একটু কথা আছে। আগে তোমাকে বলি, তারপর তোমার বাবা মাকে না হয় বলা যাবে। আগে ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। জি আন্টি বলেন। দেখো ইলিয়ানা, আমি সরাসরি বলছি, আমি জানি না 3 বছর পর এই ধরনের কথা বলা ঠিক কিনা। আমার সব শুনে তুমি বলবে আমাকে আমার কি করণীয়। আমি অবাক হলাম, শুভ্রের কথা জেনে গেল নাকি? চাপা কৌতূহল নিয়ে জানতে চাইলাম কি হয়েছে। আন্টি বলল, তোমার আর রবের বিয়েটা হওয়া ঠিক হবে না। আমি জানি না তোমার বাসায় কিভাবে নেবে ব্যাপারটা, কিন্তু মা হয়ে ছেলের বিপদ জেনেও তো চুপ করে থাকতে পারি না। আর পুরোটা শুনলে তুমি নিজেও এই বিয়ে করতে চাইবে না। কি হয়েছে আন্টি, খুলে বলুন। দেখো ইলিয়ানা, তুমি নিশ্চয় চাও না আমার ছেলেটা বিপদে পড়ুক শুধুমাত্র তোমাকে বিয়ে করে। আমি জানি তুমি চাও না, কারণ তুমি রবিকে ভালোবাসো। ভালোবাসার মানুষের বিপদে কারণ যদি তুমি হও, তাহলে নিশ্চয়ই তুমি সরে যাবে, তার বিপদ হতে দেবে না, তাই নয় কি? আমি বেশি কিছু বলতে চাই না। আমার ছেলেটাকে তুমি বিপদে ফেলো না প্লিজ। বিয়েটা করো না। এই বিয়ে আমি হতে দিতে পারি না। বলেই আন্টি কাঁদতে শুরু করলেন। আমি বিব্রত হলাম খুব। বললাম, আন্টি আপনাকে কে কি বলছে? আপনি আমাকে বলুন, আগে আমার পুরোটা শোনা দরকার। আর রবি কি এসব জানে? আন্টি একটু পানি খেয়ে বলতে শুরু করলো। আমি খালি শুনছি আর অবাক হচ্ছি। আর কত কিছু দেখবো এই জীবনে। রবির মা বলতে শুরু করলেন, গতকাল রাত 12টা 30-এর দিকে আমার মোবাইলে কল আসে। জানোই তো আমি 11টার দিকেই শুয়ে পড়ি। কল আসায় ঘুমের মধ্যেই কলটা তুলি। এবার তুমি এই রেকর্ডটা শোনো। অপর প্রান্ত থেকে একজন গম্ভীর গলার ছেলে সালাম দিল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন খালাম্মা? ভালো। কে তুমি? আবির নাকি? আপনি আমাকে চিনবেন না খালাম্মা, খালি যা বলি সেটা মন দিয়ে শুনেন। রবি তো আপনার ছেলে, তাই না? হ্যাঁ, এই রাত বিরেতে এই কথা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছো তুমি? কেমন ছেলে তুমি? আমি কেমন ছেলে সেটা না হয় পরে বিচার করবেন, এখন আমার কথা শুনুন। সামনের মাসে ছেলের বিয়ে দিবেন, তাই না? কবির রহমানের মেয়ের সাথেই তো বিয়ে, তাই না? কান খুলে শুনুন, ইলিয়ানার সাথে রবির বিয়ে হবে না। মানেটা কি? তুমি কে যে তোমার কথা আমি শুনবো? এখন নিশ্চয়ই বলবে ইলিয়ানা ভালো মেয়ে না, হ্যান ত্যান। কোনো লাভ নেই। আমি ইলিকে অনেকদিন ধরে চিনি, ও খুবই ভালো মেয়ে। সুতরাং আমাদের ছেলে মেয়েদের বিয়ে আমরা ভালো বুঝবো। আল্লাহ হাফেজ। আরে দাঁড়ান খালাম্মা, সবই দেখি জানেন। শুনুন, রবি যদি ইলিকে বিয়ে করে তাহলে বিয়ের দিনই হবে ওর জীবনের শেষ দিন। আপনার একমাত্র ছেলে রবি, একে ইলি গেলে তো বহুত ইলি আসবে, কিন্তু আপনার রবিকে যদি ওপারে পাঠিয়ে দেই, ভেবে দেখবেন ব্যাপারটা। আর এটা মোটেও ফাঁকা আওয়াজ নয়, বুঝলেন? এবার কি করবেন আপনিই ভেবে দেখেন। আর আমার কথা রবিকে বলার মতো বোকামি নিশ্চয়ই আপনি করবেন না, কারণ রবি অত্যন্ত ভালো ছেলে। সে সব হুমকি ধামকি ভয় পাবে না, বরং সে ইলিকে প্রচন্ড ভালোবাসে। তাই এসব বিশ্বাস না করে বিয়ে করতে চলে যাবে। আর এমন হলে তো রবি টাটা বাই বাই। এখন কিভাবে আপনার ছেলেকে বাঁচাবেন সেটা আপনিই ভাবুন। গুড নাইট খালাম্মা। হ্যালো হ্যালো, শুনো, হ্যালো। এবার বলো মা, আমি কি করব? আমার একটা মাত্র ছেলে।
আমি সব শুনে শান্ত হয়ে বসেছিলাম। আন্টির কথায় সম্বিত ফিরে পেলাম। শীতল গলায় বললাম, আমি আম্মুকে ডাকি, আপনি আম্মুর সাথে কথা বলুন আর চিন্তা করবেন না। আপনি রবিকে বলুন আমাকে আপনি মেনে নেবেন না, অথবা অন্য যা খুশি বলুন। আমি আমাকে বিয়ে করার জন্য রবিকে ফোর্স করব না। আমার এই বিয়ে না হলে কোনো আপত্তি নেই। তুমি রাগ করে এসব বলছো তাই না? আমি জানি তুমি ওর রবিকে খুবই ভালোবাসো, কিন্তু থাক না আন্টি, হয়তো বাসি হয়তো বাসি না, তবে ওর জীবনের মূল্য আমার কাছে কিংবা আমাদের কাছে বেশি। আমি জানি না এই কাজটা কারা করছে আর কেন করছে, আল্লাহর হাতে ছেড়ে দিলাম সব। আম্মুকে আন্টির রুমে পাঠিয়ে দিলাম। তাদের ভেতর কি কথোপকথন হলো আমি জানি না। প্রচন্ড কান্না পাচ্ছে, বালিশে মুখ দিয়ে কাঁদলাম। যদিও আমার তো খুশি হবার কথা শুভ্রর কাছে যাওয়ার, আর কোনো বাধা থাকলো না, তবুও কেন কষ্ট হচ্ছে। আমি তো রবিকে ভালোবাসি না, তাহলে আমি তো শুভ্রকে চাই, তবু কেন এই অন্তর্দহন? পুরনো কথাগুলো এত মনে পড়ছে বা কেন? রাতে রবির বাবা মা আর আমার বাবার ভিতর বেশ অনেকক্ষণ কথাবার্তা হলো। তারা অবশেষে বিয়েটা না হওয়ার সিদ্ধান্ত নিল। যদিও তাদের বারবার এটা ভাবা ছিল যে সমাজের লোকজন কি বলবে। 3 বছরে তো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আব্বুর কলিগ সবাই জেনে গিয়েছিল রবি আর ইলির বিয়েই হবে। তবুও রবির জীবনের কথা ভেবে আন্টি আঙ্কেল এই বিয়ে না হওয়ার দিকেই মত দিলেন, আর আমার বাবা মা মেনে নিলেন। এই ভেবে যে সত্যি যদি বিয়ের দিন কিংবা বিয়ের পর পর রবির কিছু হয়, তাহলে আমার জীবনটার কি হবে। অতঃপর বিয়েটা ভেঙে গেল। যদিও রবি খুব চেষ্টা করেছিল, কিন্তু শেষে আন্টির মাথার কসম খেয়েও সবটা মেনে নিল। পরদিন থেকেই রবিদের সাথে আমাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ। বিয়ে ভেঙে গেল, এত বড় ব্যাপারটা তো জেনিকে জানাতেই হয়। ফোন দিতে গিয়ে দেখলাম ব্যালেন্স শেষ। ভাবলাম তাহলে ফেসবুকে বলি। জেনির সাথে আমার কনভারসেশন ডিলিট করাই থাকে সব সময়, কারণ দুজন মেয়ে বেস্ট ফ্রেন্ডের ইনবক্সে যে পরিমাণ গালি থাকে তা দেখলে যে কেউ অজ্ঞান হয়ে যেতে পারে। যাই হোক, জেনির প্রোফাইলে গিয়ে মেসেজ অপশনে ক্লিক করব, তখনই দেখলাম জেনি ছবি আপলোড দিয়েছে। একটু স্ক্রল করে ছবিটা দেখলাম। ছবিতে জেনির পাশে একজন মোটামুটি সুন্দরী তরুণী, আর পাশে একটা কিউট বাচ্চা। বাচ্চাটার চেহারাই বলে দেয় সে ওই তরুণীর বাচ্চা। উপরে ক্যাপশনে দেখলাম কোয়ালিটি টাইম স্পেন্ড উইথ কাজিন। বুঝলাম মেয়েটা জেনির কাজিন। মেয়েটার প্রোফাইল ট্যাগ করা ছিল। মেয়েটার ছবি দেখার জন্য প্রোফাইলে ঢুকলাম। প্রায় দিন 10 পর আবারও একটা পার্সেল পেলাম। মুস্কি হাসলাম একটু। ঘরে এনে খুলে দেখলাম খুব দামি একটা পাথরের মূর্তি, সাথে গোটা গোটা অক্ষরে সেই আগের হাতের লেখায় ছোট্ট একটু লেখা। এবারের সম্বোধনটা প্রিয় নয়, বরং লেখা, কি মিছিলি, তবে বিয়েটা ভাঙলে তো? তোমার জন্য আমার কষ্টই হচ্ছে। আহারে, 3 বছরের ভালোবাসা। যাই হোক, ভালো থেকো এই কামনা করি। আমার পক্ষ থেকে তোমার জন্য এটি শেষ উপহার। রবি দেশের বাইরে চলে গেল হঠাৎ করেই। আমি জানলাম রবি অস্ট্রেলিয়া যাওয়ার ঠিক 26 ঘন্টা পর। তবে কেন গেল তা জানতে পারলাম না। পুরো ব্যাপারটা এতটা ধোঁয়াশা। পুরো ব্যাপারটা গোড়া থেকে ভাবতে শুরু করলাম। পার্সেল আসার দিন থেকে আজ অবধি প্রত্যেকটা ব্যাপার নিয়ে অঙ্ক মিলাতে বসলাম। এই জটিল অঙ্কের ভেতর বড় জট একটাই, সেটা খুললেই বাকিটা আপনা আপনি সমাধান হবে। কেউ একজন মুখোশ পরে আছে, কিন্তু সেটা কে? রবির মা নাকি জেনি?
নাকি শুভ্র, অথবা রবি নিজেই, নাকি একের অধিক কেউ? হঠাৎ পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। ফোন দিয়ে শুভ্রকে বললাম আগামীকাল বিকেলে দেখা করতে। আমি আর সাইমা মুখোমুখি বসে আছি। কফি এসেছে অনেকক্ষণ, দুজনের কেউই মুখে দিচ্ছি না। নীরবতা ভেঙে সাইমা বলল, কেন রেখেছো? আমি হাসলাম, বললাম, কিছু প্রশ্নের উত্তর খুঁজছি, উত্তরগুলো আপনার কাছে আছে। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি বাধ্য সাইমা, এতদিন অনেক চাল চেলেছেন, কিন্তু শেষ চালে কিস্তিমাত আমি করব। আমি মেয়েটা খুব একটা চালাক না হলেও একদম বোকাও নই। আমার মেয়ে বাসায় একা একা, তাছাড়া আমার একটা কাজ আছে, আমি উঠবো। ধীরে সাইমা, ধীরে বসুন এখানে চুপ করে। আপনার মেয়ে সুহা এই মুহূর্তে আমার দায়িত্বে। এই রেস্টুরেন্টের নিচে গেম জোনে এখন সে, সুতরাং চুপচাপ বসে থাকুন। ভয় পাবেন না, আমি সুহার কিছুই করব না, কারণ আমি আপনার মতো নই। তবে একান্ত বাধ্য হলে বলো, কি জানতে চাও? আমার আর রবির বিয়েটা কেন ভাঙলেন? রবিকে? দয়া করে কোনো অভিনয় করবেন না। বিশ্বাস করো, রবি নামের আমি কাউকেই চিনি না। তাই নাকি? আচ্ছা, আপনি বুয়েট মেকানিক্যাল 10 ব্যাচের না? হ্যাঁ, মানে তোমাকে কে বললো? সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা দেখি দেখি, আপনার হাতে এই কাটা দাগটা কিসের? কিছু না, এমনি কেটে গিয়েছিল অনেক আগে। সাইমা, ভার্সিটি লাইফে প্রথম সেমিস্টার থেকে আপনি কার জন্য পাগল ছিলেন, মনে পড়ে কিছু? তোমাকে পুরনো কাসন্দি ঘাটতে কে বলেছে? এক্স্যাক্টলি সাইমা, কে বলেছে? যাই হোক, বুঝলাম আপনি রবির জন্য পাগল ছিলেন, কিন্তু রবি তো আপনাকে কোনোদিনও পাত্তা দেয়নি। ব্যাচমেটের সাথে প্রেম করা রবির মতো ছেলের পক্ষে সম্ভবই ছিল না। তবুও আপনি ছেঁচড়া মেয়েদের মতো পাগলামি করেছেন। ভার্সিটির অথরিটি পর্যন্ত এই ব্যাপারটা জানতো। হাত কাটছেন, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে আপনাকে নিয়ে, তারপরও কোনো লাভ হয়নি। রবি আপনাকে বিন্দু মাত্র পাত্তা দেয়নি। আমি রবিকে সত্যিই ভালোবাসতাম, সেটা কি দোষের ছিল? ও কেন আমার ভালোবাসার দাম দিল না? সাইমা, কান্না বন্ধ করুন দয়া করে। ভালোবাসাটা একতরফা ছিল, এখানে রবির কোনো দোষ ছিল না। তবুও আপনি কেন এই কাজটা করলেন? আপনি তো বিয়ে করেই নিয়েছিলেন, বিয়ে করে জার্মান চলে গেছেন, একটা সুন্দর ফুটফুটে মেয়েও আছে আপনার। তবুও রবি আর আমার বিয়েটা আপনার কেন ভাঙতে হলো? আমি যে তোমাদের বিয়ে ভেঙেছি তার প্রমাণ কি? কি দিয়ে প্রমাণ করবে? প্রমাণ? আদৌ কি আমার এটা প্রমাণ করার কোনো প্রয়োজন আছে? হাস্যকর কথা। শুনুন সাইমা, আমার একটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, তবে এই কাজগুলো আপনারই। আমাকে পাঠানো পার্সেল আর চিরকুট আপনারই দেয়া। প্রত্যেকটা উপহার একজন রুচিশীল এবং ধনাঢ্য মেয়ে ছাড়া কোনো ছেলের পক্ষে কেনা সম্ভব না। আর আমাকে দেয়া কসমেটিক্সগুলো পিছনে মেড ইন জার্মান লেখা ছিল। এটা দেখে তুমি বুঝে গেলে এগুলো আমার কাজ? তাছাড়া আমাকেই বা খুঁজে পেলে কিভাবে? খুব সহজ। জেনির বাসায় আপনার হাতের লেখা আমি দেখেছিলাম, আর জেনির আপনাকে ট্যাগ দেওয়া ছবি থেকে আমি আপনার প্রোফাইল পেয়েছি। প্রোফাইলে ঢুকে বুয়েট মেকানিক্যাল ব্যাচ 10-এর দেখেই আমি কাহিনী যাবজের বুঝে নিয়েছিলাম। বাকিটা রবির অন্য ক্লাসমেটদের জিজ্ঞেস করতেই পরিষ্কার হয়ে যায়। এবার দয়া করে আমাকে এটা বলুন, আপনার বিয়ে হওয়ার পরও এত বছর পর এসে আমাদের পিছনে কেন লাগলেন? সুখেই তো ছিলেন, তাই না? আমার মাস 6 আগে ডিভোর্স হয়ে গিয়েছিল ইলিনা। ও আচ্ছা, তাই বুঝি পুরনো প্রেম উতলে পড়ছে। আচ্ছা, আপনি ভাবলেন কি করে যে রবি আগেই আপনাকে পাত্তা দেয়নি, সে এখন এক বাচ্চা সহ আপনাকে পাত্তা দিবে? আপনি যে
এমন আকাশ কুসুম চিন্তা করে কাজ করার মেয়ে না, তা আমি খুব ভালো করেই জানি। আসল কথাটা বলুন। সাইমা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করলো। রবিকে আমি প্রচন্ড ভালোবাসতাম। ইনফ্যাক্ট অনেক মেয়েই ওকে পছন্দ করত। তবে আমি একটু বেশি বোধ হয়। একদিন লাইব্রেরিতে রবির সাথে ধাক্কা খেয়ে পড়ে যাই। পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছিলাম সেদিন। রবি দুঃখিত হওয়ার ভঙ্গিতে সরি বলে তাড়াহুড়ো করে ধরে নিয়ে গেছিল আমাকে। ডাক্তার বলেছিল সামান্য মস্কেছে, ব্যাপার না। তবু ও আমায় ধরে আমার বাসা অব্দি দিয়ে এলো। বোধহয় দায়িত্ববোধ থেকেই করেছিল কাজটা। কিন্তু আমার অবুঝ মন ভাবলো রবিও বুঝি আমাকে পছন্দ করে। পরে অবশ্য আমার ভুল ভেঙেছিল, কিন্তু তবুও মনকে মানাতে পারিনি। প্রচন্ড পাগলামি করেছি। আমার কোটিপতি বাবা রবিকে ডেকে পাঠিয়েছিল, খুব বুঝিয়েছিলেন, কিন্তু রবি পরিষ্কার ভাষায় না বলে দেয়। এরপর বাবা আমাকে তার পছন্দ করা ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। আমি বললাম, তারপর রবির সাথে যোগাযোগ বন্ধ করে দিলেন? কফির কাপে চুমুক দিয়ে সাইমা বলল, না, পুরোপুরিভাবে ওকে ভোলা আমার পক্ষে অসম্ভব ছিল। ও আমাকে সব জায়গা থেকে ব্লক দিল। শেষে ফেক আইডি খুলে ওকে ফলো দিলাম। তারপর শেষ 3 মাস আগে তোমার সাথে রবির একটা ছবি দেখলাম ফেসবুকে। বিশ্বাস করো, আমি কিছুই করতাম না, যদি না এটা জানতাম যে রবি তোমাকে পাগলের মতো ভালোবাসে। আমাদের রবি সব সময় বলতো সে অবশ্যই বেস্ট একটা মেয়েকে বিয়ে করবে। খুব আগ্রহ ছিল দেখার কে সেই মেয়ে। তোমার সাথে পিক দেওয়া দেখে তোমার অ্যাকাউন্টে গিয়ে দেখলাম তুমি আমার এক মিউচুয়াল খুঁজতে গিয়ে আবিষ্কার করলাম তুমি আমার আপন খালাতো বোন জেনির বেস্ট ফ্রেন্ড। ওর থেকেই জানলাম তোমাদের নাকি অনেক আগের প্রেম। রবিও যে তোমাকে প্রচন্ড ভালোবাসে সেটাও জানলাম। খুব হিংসে হচ্ছিল তোমাকে, জানো তো এলিনা। জেনির থেকে আস্তে আস্তে ইনফরমেশন দিলাম তোমার ব্যাপারে। একটা সময় জেনি ধরে ফেললো ব্যাপারটা, কিন্তু জানাই তো বেস্ট ফ্রেন্ড গুলো কখনো কখনো সাপ হয়, সাপ। তুমি দুর্ভাগ্য বলতে পারো, ও আমাকেই সাহায্য করলো। কিছু পূর্ব শত্রুতা ছিল তোমাদের মাঝে, যেটা তুমি ভুললেও জেনি ভোলেনি। আমি আশ্চর্য হলাম। জেনি জেনি শুনে এই কাজ করেছে, আমি এটা কল্পনাতেও ভাবিনি। সাইমা আবার বলতে শুরু করলো, তোমার বাসার ঠিকানা জেনে ইচ্ছা করে দামি গিফট পাঠানো শুরু করলাম। এর কারণ কি বলতে পারো? কারণ খুবই সোজা, যাতে প্রাথমিকভাবে সবাই ভাবে এটা কোনো ছেলের কাজ যে কিনা আমাকে পছন্দ করে। বাহ, বেশ বুদ্ধিমতী মেয়ে তো তুমি। এখানে বুদ্ধিমত্তার কিছুই নেই, কমন সেন্স। তারপর বলুন। এরপর তোমাকে চিরকুট দিয়ে বিয়ে ভাঙতে বললাম। যখন রাজি হলে না, তখন রবির মায়ের ফোনে আমার বন্ধুকে দিয়ে ফোন করিয়ে রবিকে মেরে ফেলার হুমকি দিলাম। অথচ আমি মরে গেলেও রবিকে মারতাম না, মারার প্রয়োজন হলে তোমাকে মারতাম। তবুও রবিকে মারার হুমকি কেন দিয়েছি জানো? জানি, কারণ আমাকে মারার হুমকি দিলে আমি পাত্তা দিতাম না, আর আমাকে মারার হুমকি দিলে আপনি ধরা পড়ে যেতেন। সবাই বুঝে ফেলতো কোনো ছেলে আমাকে পছন্দ করে না, বরং এই সব কিছুর পেছনে আছে কোনো মেয়ে যার সাথে রবির অতীত জড়িয়ে। আপনি সহজেই ধরা পড়ে যেতেন। আর পার্সেল আনা ছেলেটা আপনার বন্ধু, তাই না? রবির মায়ের ফোনের রেকর্ড শুনেই আমি এই ব্যাপারটা ধরে ফেলি। তুমি আসলে ট্যালেন্টেড একটা মেয়ে। রবি কি দেখে তোমাকে বেছে নিয়েছিল বেশ বুঝতে পারছি। তারপর বলুন। তারপর আর কি, আমার ভালোবাসার দাম যে দেয়নি, আমিও তাকে তার ভালোবাসার পেতে দেইনি। রবি তোমাকে পেল না মানে আমি পেতে দিলাম না। ভালোবাসার যুদ্ধে আমি 4 বছর আগে হেরে গিয়ে এখন জিতে গেছি। রবি হেরেছে, হেরেছে ওর অহংকার, দেমাগ। ওকে পাওয়ার আশা আমি আর করি না। তবে এটা ভেবে আজীবন শান্তি পাবো যে আমি ওকে ওর ভালোবাসা পেতে দেইনি, আমার ভালোবাসাকে অপমান করার যোগ্য শাস্তি দিয়েছি। তাই সাইমা, এখন আমি যা বলবো তা শুনলে আপনি আর আজীবন শান্তিতে থাকার সুযোগটা পাবেন না। মানে? মানে এখনই বলছি, একটু অপেক্ষা করুন। শুভ্রকে কল দিয়ে সুহাকে নিয়ে উপরে আসতে বললাম। শুভ্র উপরে আসলো। সুহা দৌড় দিয়ে
এসে সাইমার কোলে ঝাঁপিয়ে পড়ল। পরিচয় করিয়ে দেই, ও শুভ্র, আমার বয়ফ্রেন্ড। রবির সাথে সম্পর্ক শেষ হতে না হতেই বয়ফ্রেন্ড জুটিয়ে ফেলেছো? বাব্বা। জি না সাইমা, শুভ্রর সাথে আমার বেশ আগে থেকে সম্পর্ক। বলেই আমি তাচ্ছিল্যের হাসি হাসলাম। মানে? অবাক হচ্ছেন? আরো অবাক হওয়ার জন্য তৈরি হয়ে যান সাইমা। আমি শুধু শুভ্রকেই ভালোবাসি, ওই রবি টবিকে না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? শুভ্র আর আমার রিলেশনের কথা কেউ জানে না। জেনে জানলে হয়তো আপনাকে এত কষ্ট না করলেও হতো। আমি তো রবিকে নয়, শেষমেশ শুভ্রকেই বিয়ে করতাম। বিয়ের 6 মাস আগে থেকেই আমি রবির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেছিলাম। ওকে বিভিন্নভাবে বুঝিয়েছিলামও যে আমি ওকে ভালোবাসি না, কিন্তু রবি কনফিউশনের মধ্যে থাকতো যে আমি আসলে কি করতে চাই। যাই হোক, আর যেভাবেই হোক, বিয়েটা আমি শুভ্রকেই করতাম। রবিকে বিয়ে করলেও কোনোদিনও ওকে আমি ভালোবাসতে পারতাম কিনা বাসতাম না। শুনুন সাইমা, হ্যাঁ শুনছি, বলো। আপনি বলেছিলেন না রবি হেরে গেছে? আসলে রবি হারেনি। আমার সাথে বিয়ে হলে বরং সে হেরে যেত। আমার কাছে সে কষ্ট আর অপমান ছাড়া কিছুই পেত না। আপনি অজান্তেই খুব বড় উপকার করলেন রবির। ও এখন হয়তো ভালো দেখে একটা মেয়ে বিয়ে করে নেবে। রবি আপাতত দৃষ্টিতে হারালেও আসলে জিতে গেছে। রবি জিতেছে, আমি জিতেছি, জিতেছে শুভ্র, হেরেছেন শুধু আপনি সাইমা। ভালোবাসার যে খেলা আপনি খেলতে শুরু করেছিলেন তার ফলাফল এটাই। রবি হেরে গিয়েও জিতে গেল। আফসোস সাইমা, আপনার জন্য আমার আসলেই বড্ড আফসোস হচ্ছে। সাইমা মাথা নিচু করে বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি বা শুভ্র কোনো কথা বলছি না। রেস্টুরেন্ট ফাঁকা হওয়ায় পিনপতন নীরবতা। আমি নীরবতা ভাঙলাম। সাইমার দিকে বড় একটা ব্যাগ এগিয়ে দিলাম। সাইমার প্রশ্নোত্তর চোখে দেখে প্রশ্ন করার আগেই জবাব দিলাম। এতে আমাকে পাঠানো আপনার উপহারগুলো রয়েছে। এগুলোর এখন আর কোনো প্রয়োজন নেই, আপনি নিয়ে যান এগুলো। না এলিনা, এগুলো তোমার জন্য কেনা, তুমিই রাখো প্লিজ। এগুলো ফেরত দিও না। তোমার আর শুভ্রের বিয়ের গিফট হিসেবে এগুলো রাখো প্লিজ। না সাইমা, আমি বরাবর জিতেই ভালোবাসি। এই উপহারগুলো নিয়ে আমি হেরে যেতে পারবো না। ভালো থাকবেন, আসছি। আশা করি বাকি জীবন আপনার মুখ দেখার প্রয়োজন হবে না। সকাল 11টার দিকে আকাশ ঝকঝকে রোদ থাকার কথা, কিন্তু জুনের শেষ দিকে হয় আকাশে মোটেও রোদ নেই। বরং আকাশ ছুঁয়ে আছে ধূসর মেঘে। হয়তো কিছুক্ষণের মধ্যেই ধূসর কালো মেঘ হয়ে নামবে এই প্রতিযোগিতার পৃথিবীতে। এমন পৃথিবী যেখানে প্রতিনিয়ত প্রতি বিষয়ে চলে প্রতিযোগিতা, সেটা হোক জীবনের ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে। বৃষ্টি নেমে গেছে। পানির ফোঁটাগুলোকে দেখলে মনে হবে তারা একজন আরেকজনের প্রতিযোগী, যেন কি আঁকি নামতে পারে মাটির বুকে। শুভ আমার হাত ধরে টেনে একটা দোকানের ছাউনিতে নিয়ে গেল। আমি বাধা দিয়ে বললাম, আজ না হয় বৃষ্টি জলেই যাওয়া পাওয়া আর না পাওয়ার হিসেবগুলো ধুয়ে ফেলি। আমাদের নতুন জীবন শুরু করি নতুন করে, নতুন রূপে। আমি কি হেরে গেলাম এলি? আমি শুভ্রর ঠোঁটে আমার আঙুলে স্পর্শ করিয়ে চুপ করালাম। শুভ্রকে কোনো ভালোবাসার পরাজয় স্পর্শ করতে পারে না। বৃষ্টিতে ভিজে নতুন জীবনের পথে পা দিলাম। রাস্তার পাশের পথ শিশুটার কাছ থেকে গোলাপ আর একগুচ্ছ কদম কিনলো শুভ্র। কদমগুলো আমার হাতে দিয়ে গোলাপটা আমার চুলে গুজের আগ মুহূর্তে বললাম, 1 মিনিট শুভ্র, একটা কাজ এখনো বাকি। মোবাইল ফোনটা বের করে জেনিকে ব্লক দিলাম। আমার জীবনের সাপের প্রয়োজন নেই। রবির জন্য অজান্তেই 2 ফোঁটা চোখের জল ফেললাম। বৃষ্টি এসে সেই লবণাক্ত বিষাদময়
চোখের জল নিজের সাথে মিশিয়ে নিল। শুভ্রর দেয়া পঞ্চম গোলাপটা আমার চুলে শোভা পাচ্ছে। হালকা বৃষ্টি, তাজা গোলাপের ঘ্রাণ আর পৃথিবীর শুদ্ধতম মানুষটাকে নিয়ে ভালোবাসার পথে, নতুন পথে পা দিলাম। দূরে কোথাও থেকে আবছা ভাবে ভেসে আসছে গানের সুর। বাদল দিনের প্রথম কদম ফুল করছে দান।